বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা মোলার তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা দেখব এবং সেই ফর্মুলার আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান দেখব ইনশাআল্লাহ। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে করলে তোমাদের এই যে সমস্যাগুলো যেগুলা মোলার তাপ ধারণ ক্ষমতা থেকে হয়ে থাকে সেগুলো ইনশাআল্লাহ আর হবে না। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো। আসো আমরা যে মোলার তাপ ধারণ ক্ষমতার যে গতদিন আমরা একটা দেখছিলাম, সেটা হলো গত লেকচারে। সেখানে আমরা যে মোলার তাপ ধারণ ক্ষমতার যে গ্যাসের ক্ষেত্রে সেটা দেখছিলাম হলো, একটা জিনিস দেখছিলাম হলো কি দেখছিলাম যে স্থির চাপে, একটা ছিল হলো স্থির চাপে। স্থির চাপে আমরা দেখছিলাম হলো এটা হলো গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে আমরা মোলার তাপ ধারণ ক্ষমতাটা যেটা দেখছিলাম, যেটা সেটা হলো স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতাকে আমরা কি করছিলাম, স্থির চাপ যেহেতু তাহলে সি সাফিক্স পি লিখছিলাম। আর একটা দেখছিলাম হলো স্থির আয়তনে। স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা এটাকে আমরা সি সাফিক্স ভি এভাবে প্রকাশ করছিলাম। এবং এর পরে আমরা দেখছিলাম যেটা সেটা হলো যে এই দুটার মধ্যে আমাদের দেখছিলাম হলো সিপিটা গ্রেটার দেন সি সাফিক্স ভির থেকে, মানে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতাটা স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার থেকে বেশি হয়। যেহেতু এই স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা থেকে বেশি, তাহলে এই দুটার অনুপাত সিপি আর সিভি, এই দুটার অনুপাতকে আমরা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি, সেটা হলো গামা। এটা কিন্তু আমাদের কিন্তু একটা ফর্মুলা, হ্যাঁ, এটা কিন্তু একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ করতে হয়। তাহলে কি দেখলাম যে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার অনুপাতকে আমরা গামা দ্বারা প্রকাশ করি। এবং এই গামাটার কিন্তু বিভিন্ন মান আছে। বিভিন্ন বলতে, যেহেতু এটা কি হচ্ছে, এই যে আমরা যে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা পাচ্ছি, এটা কিসের ক্ষেত্রে? এটা হলো গ্যাসের ক্ষেত্রে। তাহলে গ্যাস তো আমাদের বিভিন্ন ধরনের হয়, যেরকম এক পারমাণবিক গ্যাস হয়, দ্বিপারমাণবিক গ্যাস হয় এবং ত্রিপারমাণবিক আছে, বহু পারমাণবিক গ্যাস আছে, তাই না? তো যেহেতু এই সিপির মানটা সিবির থেকে বড়, তাহলে অবশ্যই, তাহলে এখানে কি আমরা বলতে পারি, যেহেতু সিপি গ্রেটার দেন সি সাফিক্স ভি, তাহলে সেহেতু গামা অবশ্যই কি হবে, 1-এর থেকে বড় হবে। তার মানে গামার যে ভ্যালুটা, কারণ আমাদের যদি বড়কে ছোট দিয়ে যদি ভাগ করি, তাহলে অবশ্যই তার রেজাল্টটা কি হয়, 1-এর থেকে বড় হয়। তাহলে গামার ভ্যালুটা কি অবশ্যই 1-এর থেকে বড় হবে। এই জন্য যে গামার মানটা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা আমরা লিখতে পারি, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি হলো, এর মানটা হবে 1.67। যদি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা আমরা লিখতে পারি 1.4। কোনো কোনো বইয়ে 1.41 আছে, কোনো কোনো বইয়ে 1.4 আছে। তো তোমরা দুটার যে কোনো একটা লিখলেই হবে। আর অথবা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা হবে হলো 1.33। তাহলে আমাদেরকে গ্যাস দেখেই চিনতে হবে যে আসলে কোনটা
ক্ষেত্রে আমরা গামার মানটা কি লিখব? যদি ধরে নাও এটা হিলিয়াম হয়, হিলিয়াম যেহেতু এক পারমাণবিক গ্যাস, তাহলে যদি আমাদেরকে ম্যাথ যখন করব যদি বলে দেয় যে এই গ্যাসটা হলো হিলিয়াম, তখন কিন্তু আমরা গামার মানটা 1.67 লিখব। যদি বলে দেয় গ্যাসটা হলো অক্সিজেন, অক্সিজেন কি দ্বিপারমাণবিক, কারণ এটা মনে করো অক্সিজেন দ্বিপারমাণবিক, এটা হলো হিলিয়াম এক পারমাণবিক, আর ত্রিপারমাণবিক অথবা তোমাকে যদি বলা হয় যে বহু পারমাণবিক, যেরকম মনে করো তোমাকে বলে দিতে পারে H2O পানি, হ্যাঁ, অথবা তোমাকে বলে দিতে পারে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, যেটাই বললো, মনে করো যে তোমাকে এটা বলতে পারে, তোমাকে বলতে পারে কার্বন ডাই অক্সাইড, যেটাই বলুক না কেন, এগুলো কি আমাদের বহু পারমাণবিক গ্যাস অথবা ত্রিপারমাণবিক গ্যাস। তো এগুলার ক্ষেত্রে যদি বলে দেয় গ্যাসটা এটা, তাহলে তখন কিন্তু আমরা গামার মানটা কিন্তু 1.33 লিখতে হবে। তাহলে আমরা গ্যাস দেখে কিন্তু আমাদের এই গামার ভ্যালুটা লিখতে হয়। আচ্ছা, এরপরে আমরা এটাতে একটা ফর্মুলা পাইলাম। এরপরে আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো যে সিপি যেহেতু বড়, সিপি থেকে যদি আমরা সিভি বাদ দেই, তাহলে যে মানটা পাবো সেটা হলো মোলার গ্যাস ধ্রুবকের সমান হবে। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা। তাহলে আমাদের সিপি থেকে যদি আমরা সিভি বাদ দেই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হলো মোলার গ্যাস ধ্রুবক। এখানে আরটা কি? আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবকটা কি? আর, এবং এটার মান কিন্তু কনস্ট্যান্ট, সেটা হলো 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে এই যে আমরা দুটা ফর্মুলা এখানে লিখলাম, এই দুটা ফর্মুলার আলোকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা আসে। সেই সমস্যাগুলো ইনশাল্লাহ এখন আমরা দেখব। আচ্ছা, এখানে এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। সেখানে কি বলছে? বলছে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য স্থির আয়তনে ও স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করতে বলছে। মানে আমাদের এখানে সি সাফিক্স ভি এবং সি সাফিক্স পি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কিন্তু জাস্ট কি বলে দিচ্ছে? জাস্ট বলে দিচ্ছে হলো গ্যাসটা কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে আর অন্য কোনো কিছু কিন্তু এখানে আমাদের ডাটা দেওয়া নাই। তাহলে যেহেতু এখানে কোনো ডাটাই দেওয়া নাই, শুধু ডাটা দেওয়া আছে কি? গ্যাসটা হলো কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড এটা হলো আমাদের কি? এটা হলো আমাদের ত্রিপরমাণুক একটা গ্যাস। তাহলে ত্রিপরমাণুক গ্যাস যেহেতু, তার মানে এটাই হলো আমাদের এখানকার ক্লু যে কিভাবে আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে যেহেতু এখানে এটা ত্রিপরমাণুক গ্যাস, তাহলে আমরা এখানে শুরুই করব হলো যে আমরা যে এই যে ফর্মুলাটা জানি, যেখানে কি দেওয়া আছে? গামা। তাহলে এই যে আমাদের সি সাফিক্স পি আর সি সাফিক্স ভি ইকুয়াল টু গামা, এটা দিয়ে কিন্তু আমাদের প্রথমে ম্যাথটা শুরু করতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করে দেই, লিখবো যে আমরা জানি ভি ইকুয়াল টু গামা। তাহলে এখানে গামা কত? 1 যেহেতু ত্রিপরমাণুক গ্যাস, ত্রিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে আমরা জানি ত্রি অথবা বহু পরমাণুক গ্যাসের ক্ষেত্রে গামার মান হবে 1.33। তাহলে এখানে পাশে লিখব যেহেতু গ্যাসটি কার্বন ডাই অক্সাইড, এখানে আমরা লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখব? এখানে মানটা দিয়ে দিব। তাহলে সি সাফিক্স পি ইকুয়াল টু 1.33 আর গুণ করি, তাহলে এটা কি হবে? ভি। এখানে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম। যেহেতু কি করতে হবে আমাদের, এটা কি করতে হবে? সিপি এবং সি সাফিক্স ভি, সি সাফিক্স পি আর সি সাফিক্স ভি, এই দুটার মান আমাদেরকে বের করতে হবে। আর যখন কোনো কিছুর মান বের করতে হয় তখন অবশ্যই কি লাগে? আমাদের দুইটা ইকুয়েশন লাগে। এখানে আমরা প্রথম কি এই সি সাফিক্স পি আর সি সাফিক্স ভি দিয়ে একটা ইকুয়েশন তৈরি করলাম। এখন কিন্তু আমাদের আরেকটা ইকুয়েশন তৈরি করতে হবে। তো এই আরেকটা ইকুয়েশন তৈরি করার জন্য আমরা আরেকটা ফর্মুলা জানি, সেটা হলো এটা। তাহলে আবার আমরা লিখবো কি?
আবার আমরা জানি সি সাফিক্স পি মাইনাস সি সাফিক্স ভি ইকুয়াল টু আর। তাহলে আর কি? আর হলো মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আর এর ভ্যালু কত? আমরা জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে এখান থেকে আমরা যেহেতু সি সাফিক্স পি এখানে আমরা এটা জানি সিভি 1. তাহলে আমরা এটা কি এই সি সাফিক্স পির যে এখান থেকে আমরা যেটা পাইছি সেটা এখানে লিখে দিলাম 1.33 সিভি মাইনাস সিভি ইকুয়াল টু এখানে কি লিখবো 8.314। এখন এই দুই জায়গা থেকে আমাদের কি কমন যাচ্ছে? সি সাফিক্স ভি। তাহলে 1.33 মাইনাস 1 আমরা এটা কমন নিয়ে নিলাম। তাহলে 8.314। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আস্তে আস্তে 0.33 ইন্টু সি সাফিক্স ভি 8.314। তাহলে অতএব সি সাফিক্স ভি আসবে 8.314 0.33। তাহলে এটা রেজাল্ট আসবে হলো, আমরা যদি এটা ভাগ করি ভাগ 33। হ্যাঁ, এটা আসতেছে 25.194 আর মোলার তাপ ধারণ ক্ষমতার একক হলো জুল পার মোল পার কেলভিন। তাহলে আমাদের এই যে মোলার আপেক্ষিক তাপ যেটা স্থির, যেহেতু ভি তার মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ যেটা ছিল সেটার ভ্যালু আমরা বের করে ফেললাম। এখন জাস্ট শুধু এটা কি এখানে যদি বসে দেই তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আমরা পেয়ে যাব। তাহলে লিখব যে এখন 25.194 জুল পার মোল পার কেলভিন কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে তাহলে কি আসবে? এটা আমাদের 1.33 ইন্টু 2.5.194। তাহলে এটা রেজাল্ট আসবে হলো 25.194 ইন্টু 1.33 33.51 33.51 জুল পার মোল পার কেলভিন। তাহলে এই যে এভাবেই আমাদের কিন্তু দেখো কত সহজে আমাদের কিন্তু এই যে স্থির চাপে দেখো এখানে কিন্তু কোনো ভ্যালুই দেওয়া ছিল না কোনো কিছুর, কিন্তু আমরা কি করলাম যেহেতু এখানে কোনো ভ্যালু ছিল না এবং দুইটা কি আননোন জিনিস আমাদেরকে বের করতে বলছে, একটা হলো স্থির আয়তনে আর একটা কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তাহলে যদি কোনো আননোন জিনিস আমাদেরকে বের করতে বলে দুইটা, তাহলে এখানে যেহেতু দুইটা ভ্যালু বের করতে বসছে তাহলে অবশ্যই কি করতে হবে? দুইটা ইকুয়েশন তৈরি করতে হবে। যদি দুটো ইকুয়েশন তৈরি করলাম কি আমাদের এই যে আমাদের স্থির চাপে আর স্থির আয়তনের রিলেটেড যে দুইটা আমাদের এখানে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে কি করলাম আমরা এই যে প্রবলেমটা যেটা সেটা সলভ করে ফেললাম। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় প্রায় আসে। এখন আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ গাণিতিক প্রবলেম দেব ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন যে গুরুত্বপূর্ণ প্রবলেমটা আমরা দেখব সেটা এখানে তোমাদের দেওয়া আছে। সেটা বলছে যে স্থির চাপে 8 গ্রাম অক্সিজেন গ্যাস 100 জুল তাপশক্তি সরবরাহ করা হলে অক্সিজেন গ্যাসে 100 জুল তাপশক্তি সরবরাহ করা হলে গ্যাস কর্তৃক কৃত কাজ ও গ্যাসের অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে বলছে। যেখানে স্থির চাপে অক্সিজেনের মোলার তাপ ধারণ ক্ষমতা 29.1 জুল পার মোল পার কেলভিন এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে দেখো আমরা এর আগে যখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখছিলাম
সেখানে কি করছিলাম যে একটা যদি তোমার হলো সিস্টেমে যদি তাপ দেওয়া হয় বাইরে থেকে, তাহলে সেটা কি হয়, সিস্টেমের অন্তস্থ শক্তিতে কিছুটা ব্যয় হয় এবং বাকি অংশটা কি হয়, কাজে রূপান্তর হয়। তাহলে এখানে কিন্তু এই সূত্রের আলোকে যদি আমরা কোনো একটা অপশন বের করতে চাই, তাহলে বাকি দুটো অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে। কিন্তু এখানে কিন্তু জাস্ট শুধু কি দেওয়া আছে, 100 জুল শুধু তাপশক্তি সরবরাহ করা হয়েছে। এইটার আলোকে আমাদেরকে কি করতে বলছে, কৃতকাজ এবং অন্তস্থ শক্তি বের করতে বলছে। তাহলে এইখানে কিন্তু আমাদের কিন্তু যে কৃতকাজটা সেটা কিন্তু যে বের করব, সেটার জন্য কিন্তু কৃতকাজ বা অন্তস্থ শক্তি বের করব, সেটার জন্য কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো যে এই প্রথম সূত্রের আলোকে যে বের করব সেটার জন্য কিন্তু কি কোনো অপশন কিন্তু আমাদের এখানে সেভাবে দেওয়া নাই। তার মানে কি করতে হবে, আমাদেরকে অন্য কোনো অপশন থেকে এগুলো বের করে নিয়ে আসতে হবে। আমি আবার বলতেছি জিনিসটা দেখো, যে কোনো একটা ইকুয়েশন থেকে যদি আমরা রেজাল্ট বের করতে চাই, তাহলে যেটা বের করতে চাই সেটা বাদে বাদ বাকিগুলো কিন্তু এই অপশনে থাকতে হয়। তাহলে কিন্তু ওই একটা আমরা যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। আর যদি এখান থেকে যদি যে কোনো যেটা বের করব সেটা বাদে যদি আরও অন্য একটা যদি এখানে অ্যাবসেন্ট থাকে, তাহলে কিন্তু ওই একটা ইকুয়েশন দিয়ে কিন্তু এই প্রবলেমটা সলভ করা সম্ভব না। তখন কি হয়, ওটার সাথে লিঙ্কড আর কোথা থেকে আমরা বের করতে পারি, তখন সেই ইকুয়েশন থেকে কিন্তু ওই জিনিসগুলো বের করে নিয়ে আসতে হয়। তাহলে এখানে আমাদের কিন্তু একটা জিনিস দেওয়া আছে, বাকি দুইটা জিনিস কিন্তু অ্যাবসেন্ট, মানে দুইটা জিনিস বের করতে বলছে। তাহলে আমরা কি করব, সবার প্রথমে আমরা যদি এখানে বের করতে চাই যে কৃতকাজ, সেই কৃতকাজের সাথে আমাদের কি দেখো, এই যে আমরা এই যে গত লেকচারে যেটা দেখছি যে স্থির চাপের ক্ষেত্রে যে আমরা মোলার তাপ ধারণ ক্ষমতা যেটা বের করছিলাম, সেটার ইকুয়েশনটা এই ধরনের ছিল। আমরা এটাও দেখছিলাম, কিন্তু আমরা এটা লিখলে মনে একটু বেশি পরিচিত হব। সেটা ছিল কিউ এন ডেল টি, এভাবে ছিল কিউপি। তো এটা একই কথা। তো আমরা কি করব, এটার আলোকে যেহেতু আমাদের এখানে কি কি দেওয়া আছে, তাপ শক্তি সরবরাহ আছে, মানে কিউ দেওয়া আছে। তারপরে এখানে গ্যাসটা কি, অক্সিজেন। তার মানে এন বাইর করার জন্য, মানে মোল সংখ্যা বাইর করার জন্য যে অক্সিজেন গ্যাসটা দেওয়া আছে, সেই অক্সিজেন গ্যাসের ভরটা দেওয়া আছে। এবং অক্সিজেন গ্যাসের যে আণবিক ভর সেটা তো আমরা জানি, সেটা কিন্তু আমরা এখানে লিখলেই কি হবে, এন বের হয়ে আসবে। এখানে কিন্তু এই যে এখানে যেটা বলছে স্থির চাপে অক্সিজেনের মোলার তাপ, মানে সিপিও দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ডেলটিটা যদি বের করি, তাহলে ডেলটিটা যদি এখানে বসায় দেই, তাহলে কি হয়ে যাবে, আমরা এখানে যে কৃতকাজ যেটা আছে, গ্যাস কর্তৃক কৃতকাজ, সেটা বের হয়ে আসবে। তাহলে দেখো, আমরা তাহলে এটা প্রবলেমটা প্রথমে সলভ করে ফেলি যে কৃতকাজটা কিভাবে বের করতে হয়। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের সিপি মানে এই যে অক্সিজেনের মোলার তাপ ধারণ ক্ষমতা কি দেওয়া আছে, 29.1 জুল পার মোল পার কেলভিন দেওয়া আছে। তারপরে এন কত, এন হলো আমরা জানি হলো এম বাই বড় হাতের এম। তাহলে এম কত, 8 গ্রাম। তাহলে এখানে 8, আর এটা গ্যাসটা কি অক্সিজেন, তাহলে অক্সিজেনের যে গ্রাম আণবিক ভর সেটা কত, 32। তাহলে এটা আমাদের এখানে দেওয়া বের হয়ে গেল এন। এরপরে আমাদের যে কিউ যেটা ছিল সেটা হলো স্থির চাপে যে অক্সিজেনের যে তাপটা দেওয়া ছিল, সেটা কিউ সাফিক্স পি, সেটা দেওয়া ছিল 100 জুল। তাহলে এখান থেকে কিন্তু আমরা ওই সূত্রটা এখন লিখবো, যে আমরা জানি কিউ সাফিক্স পি ইকুয়াল টু এন সিপি ডেল টি। তাহলে বা ডেল টি ইকুয়াল টু আমরা বের করতে পারি কিউ সাফিক্স পি এন সিপি। তাহলে কিউ সাফিক্স পি এটা হলো 100, আর এটা আছে কত, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, একবারে মানটা লিখে নেই, 8/32, এটা আসবে 0.25। তাহলে এটা 0.25, 29.1, 29.1
100 অ্যান্সার এটা আসবে 746 এত কি এটা ক্যালভিন। যেহেতু এখানে কি এককটা কিসে আছে, এখানে ক্যালভিন, তাহলে এটা টেম্পারেচার এককটা হবে যে ক্যালভিনে আসবে। আচ্ছা, তো ডেলটি আমরা বের হয়ে গেল, এখন কৃত কাজটা যেটা আছে সেটা আমরা বের করি। তাহলে লিখবো যে আবার আমরা জানি ডেল ডাব্লিউ ইকুয়াল টু কি লিখবো এন আর ডেল টি। স্থির চাপে গ্যাস প্রসারণে যে কৃত কাজ সেটা কিন্তু আমাদের ফর্মুলা এটা জানা আছে, তো এটা আমরা লিখে নিলাম। তাহলে এন এর মান কত 0.25, আর কত এখানে আর হলো 8.314 জুল পার মোল পার ক্যালভিন। তাহলে এখানে আমরা লিখে নিব 8.314, আর ডেলটি পেলাম হলো আমরা এখানে 13.746। তাহলে আমাদের সাথে 0.25 ইন্টু 8.314 ইন্টু 13.746। তাহলে আমাদের যে কৃত কাজ আসতেছে সেটা আসতেছে হলো 28.57 এত জুল। তাহলে আমাদের যে এটার জন্য কৃত কাজ সেটা আমাদের বের হয়ে গেল। তো আমরা এখন তাপগতিবিদ্যার কৃত কাজ বের হয়ে গেছে, আমাদের এই যে তাপ যেটা আছে সেটাও আমরা পেয়েছি। তাহলে এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তনটাও ইনশাল্লাহ বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখি যে আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে আমরা জানি হলো সেটা হলো যে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে এখানে এটা তো আমাদের অ্যান্সার একটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তনকে আমরা ডেল ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। তাহলে এখানে ডেল কিউ কত, ডেল কিউ হলো যে এখানে আমরা দিছি, এটাকে আমরা ডেল কিউ প্রকাশ করতে পারি, এখানে ডেল কিউ বলতে পারি অথবা এটাও বলতে পারি। তাহলে ডেল কিউ হলো এখানে আসলো 100, আর ডেল ডাব্লিউ আসলো হলো 28.57। তাহলে এখানে আসতেছে হলো 100 মাইনাস 28.57, তাহলে এটা আসতেছে 71.43 এত জুল। তাহলে এটাই হলো আমাদের যে অন্তঃস্থ শক্তির যে পরিবর্তন সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা যদি এভাবে ফর্মুলাগুলো যদি মনে রাখতে পারি তাহলে কত সহজে আমাদের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তো আশা করি তোমরা আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।